দুর্ঘটনায় নিখোঁজ ইরানি প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারে খোঁজ মিলেছে, দাবি রেড ক্রিসেন্টের। ঘটনাস্থলে উদ্ধারকারী দল। মহাখালীর বাস টার্মিনালে যত্রতত্র গাড়ি পার্কিং, দেখার কেউ নেই। দফায় দফায় উদ্যোগের পরও মেলেনি সুফল। উচ্চ মূল্যস্ফীতিতে নাজেহাল মধ্যবিত্ত, নুন আনতে পান্তা ফুরায়। খাদ্য তালিকা থেকে হারিয়ে গেছে আমিষ ও পুষ্টি। মধ্যরাতে শেষ হয়েছে দ্বিতীয় ধাপের ১৫৭ উপজেলা নির্বাচনের প্রচারণা। প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচনের দাবি প্রার্থীদের। এবং ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম, দুশ্চিন্তায় পরিবার, কাজ করছে গোয়েন্দা সংস্থা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি অরিন ইশরাত। এবার বিস্তারিত। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ তার সফরসঙ্গীদের বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধান মিলেছে দুর্গম এলাকায়। রেড ক্রিসেন্টের বরাতে তথ্য জানিয়েছে বিবিসি, আল জাজিরা সহ দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। তবে কেউ জীবিত আছেন কিনা এ বিষয়ে কিছুই জানাতে পারছে না তেহরান। এরই মধ্যে দুর্ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে উদ্ধারকারী দল। লুৎফর কবিরের রিপোর্টে বিস্তারিত। হেলিকপ্টার বিধ্বস্তে নিখোঁজ ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ অন্যান্য সফর সঙ্গীদের সন্ধানে চলছে চুলচেরা অভিযান। এরই মধ্যে দেশটির পূর্ব আজারবাইজানের দুর্ঘটনা কবলিত স্থানে একটি হেলিকপ্টারের অবস্থান শনাক্ত করেছে তুরস্কের একটি ড্রোন। ধারণকৃত ভিডিও ইতিমধ্যে সামনে এনেছে সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। খতিয়ে দেখতে ইতিমধ্যে দুর্ঘটনা কবলিত এলাকায় পাঠানো হয়েছে উদ্ধারকারী দল। একে তো দুর্গম পথ, সেই সঙ্গে উদ্ধার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে বৈরী আবহাওয়া। ঘন কুয়াশা ও বৃষ্টির কারণে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারীদের। ব্যবহার করা হচ্ছে আধুনিক সব প্রযুক্তি। ইরানের এই দুর্দিনে পাশে দাঁড়িয়েছে রাশিয়া, তুরস্ক সহ বিশ্বের অনেক দেশ। রাতভর চলে সন্ধান, কিন্তু এখনো সন্ধান মেলেনি প্রেসিডেন্ট রাইসি সহ তার সফর সঙ্গীদের। রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশ জোলফা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। সেখানে একটি বাঁধ উদ্বোধন করতে যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ আরও কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। সেখান থেকে হেলিকপ্টার নিয়ে তা ব্রিজে ফেরার পথে জোলফার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। প্রেসিডেন্ট সহ তার সফর সঙ্গীরা যেন সুস্থভাবে উদ্ধার হন, এমন প্রার্থনায় গোটা দেশ। এমন ভয়ানক দুর্ঘটনা কামনা করি না আমরা। আশা করি সবাই সুস্থ আছেন। ভালো খবরের অপেক্ষায় আছি। খুবই দুঃখজনক খবর দেশের সাধারণ মানুষ এবং সরকারের জন্য। আমাদের প্রেসিডেন্ট এমন একটি হেলিকপ্টারে ছিলেন যেটি কিনা নিরাপদ ছিল না। কোনো রকম সতর্ক ছাড়াই এরকম কিছু ঘটে গেল। সম্মানিত প্রেসিডেন্ট এবং তার সঙ্গীদের নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আশা করছি সৃষ্টিকর্তা আমাদের প্রিয় প্রেসিডেন্ট এবং তার সঙ্গীদের সুস্থতার সঙ্গে ফিরিয়ে দেবেন। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন আরব বিশ্বসহ অনেক দেশের নেতারা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে হেলিকপ্টার বিধ্বস্তে ইরানি প্রেসিডেন্ট রাইসি নিখোঁজের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, পাকিস্তান সহ বিভিন্ন দেশের নেতারা। সুস্থভাবে ফেরার প্রার্থনা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আরও জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। রোববার ইরানের পূর্ব আজারবাইজান থেকে ফেরার পথে দেশটির প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়ে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন প্রেসিডেন্ট ও তার সফর সঙ্গী। এতে উদ্বেগে গোটা বিশ্ব। রাইসির নিখোঁজের ঘটনায় গভীরভাবে সমবেদনা জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বন্ধুত্বপূর্ণ বিদায় জানানোর পর ইরানের শীর্ষ প্রতিনিধি দলকে বহনকারী হেলিকপ্টার ক্র্যাশ ল্যান্ডিং এর খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীদের জন্য আমাদের প্রার্থনা। আজারবাইজান যে কোনো সহায়তা দিতেও প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। ইরানের প্রতি সহমর্মিতা প্রকাশ করে যে কোনো সহায়তা দিতে প্রস্তুতির কথা জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, উদ্বেগের সঙ্গে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নজর রাখছে রিয়াদ।
চলতি বছরের শুরুর দিকে পাল্টাপাল্টি হামলার ঘটনায় ইরান ও পাকিস্তানের সম্পর্কে উত্তেজনা বিরাজ করলেও ইসলামাবাদের পক্ষ থেকে ইরানিদের জন্য প্রার্থনা ও শুভকামনা জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি লিখেছেন, প্রেসিডেন্ট রাইসির সুস্থতা ও নিরাপত্তার জন্য আমরা আন্তরিক প্রার্থনা ও শুভকামনা জানাচ্ছি। হেলিকপ্টার দুর্ঘটনার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের খবরে গভীরভাবে উদ্বিগ্ন। এদিকে আর্মেনিয়া ও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে উদ্ধার অভিযানে সহায়তার প্রস্তাব দিয়েছে। আর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রকে উদ্ধৃত করে বার্তা সংস্থা আরআইএ বলছে, নিখোঁজ হেলিকপ্টারের সন্ধানে ও ঘটনার কারণ অনুসন্ধানে সব প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া। এছাড়াও যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ইরাক ও মধ্যপ্রাচ্যের অনেক দেশ দুর্ঘটনায় উদ্বেগ জানিয়েছে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার জানাবো দেশের খবর। গভীর রাত কিংবা খুব সকাল, যানজটের আতঙ্ক মহাখালীর বাস টার্মিনালের সামনের প্রধান সড়ক। দূরপাল্লার বাসগুলো প্রধান সড়কে যত্রতত্র পার্কিংয়ের কারণে সৃষ্টি হওয়া এই যানজট নিয়ে দফায় দফায় বেশ কয়েকবার উদ্যোগ নিলেও বাস্তবতার অবস্থান তলানিতে। এমন ভোগান্তি থেকে ঠিক কবে মুক্তি পাবে তার সদুত্তর নেই কারো কাছে। বিস্তারিত শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্টে। গভীর রাতে ঘুমে মগ্ন গোটা শহর, রাজধানী জুড়ে শুনশান নীরবতা। তবে বছরের পর বছর কি রাত কি দিন এই সড়কের যেন নেই কোনো অভিভাবক। বাস টার্মিনালের আশেপাশের পুরোটা সড়কই যানজটে স্থবির। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কটির দুপাশে এভাবেই সারিবদ্ধ এনা, একতা, ইমাম, শৌখিন এক্সপ্রেস সহ নানা কোম্পানির বাস। রীতিমতো সড়ক দখলের মহা উৎসব। দিনভর ব্যস্ত নগরী থাকলেও গভীর রাতে নিদ্রায় থাকে শহর। সে সুযোগে সড়কের 4 ভাগে 3 ভাগে দখলে অবৈধ বাস পার্কিংয়ে। ভোর রাত কিংবা ভোরের সকাল সবসময় যানজটে নাকাল থাকে মহাখালীর এই সড়কটি। মহাখালী বাস টার্মিনালের ভেতরের অংশ অনেকটাই খালি, তারপরও অন্যায়ভাবেই এই সড়কটি বছরের 12 মাসই এভাবে বাস পার্কিংয়ে রাখছেন চালকরা। সকাল 6টায় স্যার, ভিতরে ঢুকলে বাড়াতে 10টা বাজবো, তার জন্য আমরা রাস্তার পার্কিংয়ের সুবিধা মানে আমরা তো সকালের টাইম মতো বাড়াতে পারি না, এর জন্য আমরা গাড়ি রাস্তাতে সাইডে রাখি। মধ্যরাতের এই যানজটের রেস থাকে সকাল অবধি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যত্রতত্র এই বাস পার্কিংয়ে ভোগান্তিতে সাধারণ যানবাহন। এতে একদিকে তাদের যেমন দুর্ভোগে না বিশ্বাস, তেমনি যাত্রীদেরও ভোগান্তির শেষ নেই। খুব ভোগান্তি হয় এগুলো। আমরা যেগুলো যাতায়াত করি, যেখানে 1 ঘন্টা আধা ঘন্টা রাস্তা 3 ঘন্টা করে কোনো সময় লাগিয়ে যায়, ঠিক মতো আমরা যাইতে পারি না। এটা তো অনেক সময় দেখা যায় যে 2 ঘন্টাও পার হয়ে যায় আমাকে। সকালবেলা গাড়ি যখন মহাখালী থেকে আমরা সকালবেলা যাওয়ার জন্য তা থেকে অফিস টাইমে যাত্রী দেখা যায় যে রাস্তা ব্লক করে রাখে, কোনো গুরুত্ব নাই। আমরা বইতে ঘন্টার পর ঘন্টা। যাত্রীদের দাবি অচিরে এই বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার। এমন ভোগান্তি থেকে নগরবাসীকে সহজে মুক্তি ফেরানো সম্ভব না হলেও শৃঙ্খলা ফেরাতে কাজ চলছে বলছে ডিএমপির ট্রাফিক বিভাগ। আমাদের যে পিক আওয়ার বা আমাদের জনগণের চলাচলের যে সময়টা, সেই সময়টাতে কিন্তু আমরা চেষ্টা করি যে বিভিন্ন বাস যেগুলো দাঁড়িয়ে থাকে বিভিন্ন টার্মিনাল ভিত্তিক, আমরা কিন্তু চেষ্টা করি যে টার্মিনালের যে রাস্তা যেটা থাকবে রাস্তাটা কিন্তু ক্লিয়ার করে জনগণ যেন চলাচল করে, অন্তত পিক আওয়ারে যেটা হয়ে থাকে। মহাখালী বাস টার্মিনাল থেকে দেশের 20টি রুটে প্রতিদিন চলাচল করে 1200-র বেশি বাস, অথচ এই টার্মিনালের ধারণ ক্ষমতা 300 বাস। উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, টার্মিনাল প্রশস্তকরণের কাজ চলছে। বাস টার্মিনালের অভ্যন্তরে কিছু দোকান ছিল আমাদেরই ইজারা দেওয়া, সেগুলোকে আমরা তুলে দিয়ে প্রায় 4 একর জায়গা খালি করা হয়েছে। ওটাকে আমরা ডেভেলপ করছি যাতে বাসগুলো ওখানে রাখতে পারে। সড়কের জায়গা দখলে নিয়ে এমন যত্রতত্র বাস পার্কিং করলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান উত্তর সিটির এই ঊর্ধ্বতন কর্মকর্তা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। মূল্যস্ফীতির বাজারে দিন দিন আরও অসহায় হয়ে পড়ছে নির্ধারিত আয়ের মধ্যবিত্ত পরিবারগুলো। বাসা ভাড়া আর সংসারের বাজার খরচের হিসেব যেন কোনোভাবেই মিলছে না তাদের। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্য তালিকায় ইতিমধ্যে পুষ্টি বিবেচনা বন্ধ করে দিয়েছেন তারা। সরকারের নানা পদক্ষেপের তাগিদও আছে তাদের। মধ্যবিত্তদের বাজার অনুসন্ধান করেছেন এম এ আজিম, ছবি তুলেছেন দেলোয়ার হোসেন। সেলস এক্সিকিউটিভ পদে কর্মরত মামুন রাজধানীর কারওয়ান বাজারে এসেছেন বাজার করতে। পকেটে থাকা অর্থের সাথে কোনো সবজিরই দামের হিসেব না মেলায় ঘুরছেন দোকান থেকে দোকানে। উপায় না পেয়ে নির্ধারিত আয়ের ব্যয় হিসেব আরেকবার মেলানোর চেষ্টা তার। মাস শেষে তার হাতে আসে বেতনের 25,000 টাকা।
দুজনের সংসারে এর 12,400 টাকাই বাসা ভাড়া। চাল, তেল, ডাল সহ নিত্যপণ্যে ব্যয় 5,500 টাকা। মোবাইল আর ইন্টারনেট বিল 1,000 টাকা। অফিস যাতায়াতে 1500। দুপুরে একবেলা খাবার খেতে মাসে সর্বনিম্ন 2,000 টাকা খরচ করে সর্বোচ্চ 2 থেকে 2,500 টাকা মাছ, মাংস বা সবজি কেনার জন্য থাকে তার, যেখান থেকে প্রতিদিন সর্বোচ্চ খরচ করার সক্ষমতা 90 টাকা। তবে 90 টাকায় মাছ, মাংস তো দূরে থাক, বর্তমান বাজার মূল্যে 1 কেজি সবজি কেনাই দায়। সব মিলিয়ে 50% আপ চলে যায় বাসা ভাড়া, বিল খরচে। এরপরে যে টাকাটা থাকে তা দিয়ে বিনোদন বা কোনো একটা সুবিধা অসুবিধা বা ঝামেলা ওইটাই ধার করে ওইটা খরচ করতে হয়। সবশেষ খানা আয় ও ব্যয় জরিপ তথ্য অনুযায়ী দেশে অধিকাংশ মানুষের গড় আয় 32,422 টাকা। পরিবারে গড়ে সদস্য সংখ্যা 4 জন। সবার মুখে অন্ন তুলে দিতে প্রতিদিন বাজার ঘুরে কি কিনছেন অধিকাংশরা? তাতে পুষ্টি চাহিদা বিবেচনাই বা কতটা করা সম্ভব? মাঝারি আকারের এ বাজারের ব্যাগে কাঁচামরিচ, ধনেপাতা সহ 4 ধরনের সবজি নিতেই পকেট থেকে বের করতে হয়েছে প্রায় 550 টাকা, যেখানে জায়গা হয়নি আমিষের। এ হিসেবে বর্তমানে শুধু সবজি কিনতেই মাসে ব্যয় 15,000-এর বেশি, যা করা কজনের পক্ষে সম্ভব? কাঁচামরিচ, ঝিঙ্গা, আলু সব মিলে 550 টাকা গেছে। বাজারে ঢুকলে মাথা ঠিক থাকে না, কোনটা রেখে কোনটা কিনবো, কোনো কিছুই বাজেটের মধ্যে কোলায় না। আগে পটল 30 টাকা কিনছিলাম, আজকে 50 টাকা করে। এ গবেষক বলছেন, নির্ধারিত আয়ের মানুষরা এখন আর পুষ্টি বিবেচনা করছেন না, খাদ্য তালিকা থেকে বাদ দিচ্ছেন অনেক কিছুই। তাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হচ্ছে। অপেক্ষাকৃত কম মূল্যের খাবার তারা বাড়িয়ে দিচ্ছেন এবং বেশি মূল্যের খাবার তারা কমিয়ে দিচ্ছেন। যেমন স্বাভাবিকভাবে যতটুকু তার চালের প্রয়োজন তার থেকে বেশি মাত্রায় তিনি চাল খাচ্ছেন, শর্করা নিচ্ছেন, শর্করা খাচ্ছেন, কিন্তু তার যেহেতু সামর্থ্য নাই সেজন্য তিনি মাংস কম খাচ্ছেন, প্রোটিন নিচ্ছেন না। মূল্যস্ফীতি কমাতে উৎপাদক থেকে বিক্রেতা পর্যন্ত নিবন্ধনের আওতায় আনার পরামর্শ সিপিডির এ গবেষণা পরিচালকের। প্রত্যেকটি পণ্যভিত্তিক যারা যে পর্যায়ে কাজ করে তাদের রেজিস্ট্রেশন লাইসেন্স থাকতে হবে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। নিত্যপণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বাড়ছে। বাজারের খবর জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, বাজারে নিত্যপণ্যের দরদাম আজকে কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। অরিন, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে সারা বছরের মতো নানা অজুহাতে কিন্তু আপনার বাজার ব্যবস্থাকে সিন্ডিকেট চক্র কিন্তু দখল করে রেখেছে। সেই রকমই কিন্তু আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি, গাজীপুরের সবচেয়ে বড় বাজার, কাঁচা বাজার, এখানে কিন্তু এখান থেকে ক্রয় এবং বিক্রয় করা হয়। এই বাজারে কিন্তু আমরা দেখেছি যে গত সপ্তাহে যেরকম ছিল পণ্যের দাম, এই সপ্তাহে কিন্তু সেই অবস্থায় রয়েছে, স্বাভাবিক রয়েছে। এবং ঢাকায় কিন্তু অনেক জায়গায় মুরগির দাম একটু কমলো, কিন্তু এই বাজারে কিন্তু সেই আগেরই অবস্থা রয়েছে। তো পাশাপাশি আলু, পেঁয়াজ এবং আদা, রসুন যা কিছু আছে সবকিছুই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। অর্থাৎ সারা দেশের মতো এখানেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে। অর্থাৎ এখানের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা নানা অজুহাতে, বর্ষা কিংবা গরম এইরকম কারণে কিন্তু বাড়িয়ে নিচ্ছেন বাজারের পণ্যর দাম। তো আমরা এই ব্যাপারে কয়েকজনের সাথে কথা বলছিলাম। সাধারণ যে খেটে খাওয়া মানুষ তারা কিন্তু নানানভাবে দুঃখ প্রকাশ করেছেন। তারা বলছেন যে এই বাজারে কিন্তু তাদের চলাটাই কষ্ট হয়ে গেছে এবং নানাভাবে কিন্তু তারা দুঃখের কথা বলছেন যে সাধারণ বিপাকে পড়েছে। নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু যথেষ্ট পরিমাণ বিপাকে রয়েছেন তারা। এবং এখন এই মুহূর্তে আমরা কথা বলবো যে চৌরাস্তা কাঁচামাল আড়ত মালিক গ্রুপের সভাপতি আব্দুল সুবহান, ওনার সাথে জানতে চাইবো যে বাজার পরিস্থিতি কেন এরকম এবং স্বাভাবিক কেন নিয়ন্ত্রণে আসছে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাজারটি শক্ত হাতেই সবসময় আমরা মনিটরিং কমিটি করে দিয়েছি, আমরা পরিদর্শন করছি। আমরাও বাইরে যারা কাস্টমার তারা আছে আমরা তাদেরকে অনেক সময় জিজ্ঞেস করি যে বাজারের পরিস্থিতি কি অবস্থা, দাম কি বৃদ্ধি পেয়েছে কিনা। তারা অনেক সময় বলে যে কিছুটা বৃদ্ধি পেয়েছে, আবার কিছুটা মানুষের স্বাভাবিক পর্যায়ে এসেছে। আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি আমাদের যে চৌরাস্তা যে কাঁচা বাজারটি বড়, আমরা এটা কিন্তু করেছি 2005 সালে, মানুষের যাতে ভুক্তভোগী না হয়, মানুষ যাতে দ্রব্যমূল্যগুলো মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে।
তারপরে যেহেতু কাঁচা মাল এটা একটু আপ ডাউন করে, তবে আগের চেয়ে অনেকটা মালের দাম কমে গিয়েছে, মানুষ স্বস্তির ফিরে পেয়েছে, ক্রেতারা খুশি হয়েছে। আমরা চাই এভাবে যদি দেশ টিভি শুধু নয় সবগুলো চ্যানেলেই সারা বাংলাদেশে বাজারগুলি মনিটরিং করে এবং প্রচার করে, তাহলে দেখা যাবে যে বাজারগুলি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এসে পড়বে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। তো এই বাজার কমিটির যে সভাপতি রয়েছেন উনি বলছেন যে শক্ত হাতে মনিটরিং করলে বাজার ব্যবস্থা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। প্রশাসনের উনি মূল জিনিসটা বলতে চেয়েছেন যে এখানে প্রশাসনের যে নজরদারি সেটা বৃদ্ধি করলে বাজার ব্যবস্থা স্বাভাবিক হয়ে আসবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। অরিন, এই ছিল আমার কাছে গাজীপুর চৌরাস্তা বাজার থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। রোববার মধ্যরাতে শেষ হয়েছে দ্বিতীয় ধাপের ১৫৭ উপজেলা নির্বাচনের প্রচারণা। রোববার শেষ মুহূর্তে মিটিং মিছিল আর জনসংযোগে ব্যস্ত ছিল প্রার্থীরা। বিরামহীন প্রচারে প্রার্থীরা দিয়েছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। নির্বাচনের দিন ভালো পরিবেশের অপেক্ষায় রয়েছেন ভোটাররা। প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রাজশাহী বিভাগে ভোটার অনুপস্থিতির হার ছিল প্রায় ৬৪%। সবচাইতে কম ভোট পড়েছে বগুড়ায়, আর সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাটে। সব দলের অংশগ্রহণ না করা ভোটের প্রতি মানুষের আস্থাহীনতায় এমন অবস্থা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাইমুদ্দিন ও সঞ্জু রায়কে সঙ্গে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন। স্থানীয় সরকার উপজেলা নির্বাচনে প্রথম ধাপে রাজশাহী বিভাগে ভোট পড়েছে ৩৬.৩০%। ভোটের পরিবেশ ভালো থাকলেও ভোট কেন্দ্রে যাননি প্রায় ৬৪% ভোটার। বিভাগের জয়পুরহাটে সবচেয়ে বেশি ভোট পড়েছে ৫২.৭৪%। ২৬.২৫% নিয়ে সবচেয়ে কম বগুড়ায়। সিরাজগঞ্জে ভোট পড়েছে ২৯.৮৫%। ২৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচনটা আমাদের খুবই শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে। জনগণও উৎসবমুখ পরিবেশে ভোট প্রদান করেছেন। আওয়ামী লীগ নেতারা বলছেন এবার নির্বাচনী মাঠে প্রার্থীদের তৎপরতার অভাবে ভোট কেন্দ্রে টানা যায়নি পর্যাপ্ত ভোটার। তবে দ্বিতীয় ধাপে ভোটার উপস্থিতি বাড়ার সম্ভাবনা দেখছেন তারা। এখানে তাদের একটা ভ্রান্ত ধারণা, মানুষকে বিভ্রান্ত করে এই ভোটে কোনো দলীয় প্রতীক বা দলীয় মনোনয়ন দেওয়া হয় না। এখন ওই যে কিছু মানুষ ভয়ভীতি সৃষ্টি করে ভোট কেন্দ্রে গন্ডগোল হবে, মারামারি হবে, ককটেল মারা হবে, এবং দ্বাদশ নির্বাচনে কিন্তু করছে। ভোটারের ভিতরে ইভিএম এইটা আমরা প্রচার করতে পারিনি, প্রার্থীরাও পারে নাই এবং নির্বাচন কমিশনাররা পারে নাই। ভোটারকে উদ্বুদ্ধ করা হয়, ভোটের প্রত্যাশা সেরকম হয় নাই, না হবার কারণে ভোটারের উপস্থিতি কম ছিল। এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অনেক, সেই ক্ষেত্রে সামনের নির্বাচনগুলোতে কাঙ্ক্ষিত ভোটার উপস্থিতি অবশ্যই এখানে উপস্থিত হবে। ভোটার উপস্থিতি কমার পেছনে নির্বাচনে একাধিক রাজনৈতিক দলের অনুপস্থিতি, বৈরী আবহাওয়া এবং নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাওয়াকে দায়ী করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বর্তমান নির্বাচনী ব্যবস্থার প্রতি সাধারণ ভোটারদের একটা বড় ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে, কারণ তারা এটা বিশ্বাস করতে চায় না বা বিশ্বাস করতে পারে না। এই গত 14 বছরের নির্বাচনী যে যদি হালচাল যদি তারা দেখে যে তাদের ইচ্ছা মতো বা তারা ভোট দিয়ে তাদের নেতাকে নির্বাচিত করবে, এই জাতীয় অবস্থা নির্বাচনী ব্যবস্থায় বিদ্যমান নেই। একটা বড় রাজনৈতিক দল অফিসিয়ালি নির্বাচনে আসছে না, যদিও তাদের বেশ কিছু নেতা নির্বাচন করেছে, কিছু পাশ করেছে এবং কিছু বহিষ্কার হয়েছে। দ্বিতীয় যে বিষয় হচ্ছে যে ধরেন তখন যে ফার্স্ট পেজে যে আবহাওয়াটাকেও আমি একেবারে ফেলে দিচ্ছি না, কারণ মানুষের মধ্যে ইলেকশন একটা উৎসব মুখর পরিবেশে হয়, কিন্তু সেই আবহাওয়াতে আসলে মানুষ কিছুটা হলেও দ্বিধাদ্বন্দ্বে ছিল। বিএনপি ও তাদের মিত্ররা ঘোষণা দিয়েই নেই নির্বাচনের মাঠে। তবে প্রথম ধাপে ভোটার অংশগ্রহণকে একেবারেই নেতিবাচক হিসেবে দেখতে নারাজ আওয়ামী লীগ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। সংবাদ সকালে আরও থাকছে। সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু, ঋণের বোঝা এবং ধার দেনায় বিপাকে জেলেরা। ঝিনাইদহ ৪ আসনে ৩ বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতে নিখোঁজ হওয়ায় ভারতীয় পুলিশের সাথে যোগাযোগ করছে ডিবি। নিখোঁজ আনোয়ারুল আজিমকে খুঁজে পাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীও সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে নিখোঁজ এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে।
চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ কালীগঞ্জ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এতে উদ্বেগে রয়েছে তার পরিবারের সদস্য ও নেতাকর্মীরা। এই বিষয়ে অবহিত করতে রোববার সন্ধ্যায় ডিবি কার্যালয়ে যান সংসদ সদস্য আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে বিস্তারিত জানান তিনি। পরে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। ফোনে না পাওয়ার কারণেই মূলত আমি এখানে আসছি, আর আমি নিজেও ইন্ডিয়াতে মুভ করব, তো ভাবলাম তার আগে আঙ্কেল যেহেতু প্রসিডিওরে কাজ করতেছে, কেন ফোনে পাচ্ছি না, 3 দিন যাবত ফোন খোলা থাকতেছে, ওপেন বন্ধ থাকতেছে। আর ডিবির মুখপাত্র জানান এই বিষয়ে ভারতীয় পুলিশের সাথে যোগাযোগ করছে ডিবি। ইন্ডিয়ান নামের নাম্বারে যে লোকাল সেটা হচ্ছে মুজাফফরাবাদ অর্থাৎ বিহারের দিকে। সব কিছু মিলিয়ে আসলে আমরাও বেশিটা খোঁজখবর রাখছি। আমরা ইন্ডিয়ানে বাংলাদেশে যারা আছে তাদের সাথে কথা বলছি, ইন্ডিয়ান পুলিশের সাথে কথা বলছি। ওনার পরিবারও আমাদের কাছে, ওনার মেয়ে আসছে, সে মেয়ে আমাদের সাথে কথা বলছে, সেও ইন্ডিয়া কালকে যাবে। এমপির সন্ধান পেতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রীও। আমরা খেয়াল রাখছি, আমাদের এনএসআই এখানে কাজ করতেছেন, আমাদের ইন্ডিয়ান ইস্যুকে অথরিটিকে জানানো হয়েছে। আমার মনে হয় উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আনোয়ারুল আজিম আনার টানা 3 বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সাভার উপজেলা চেয়ারম্যান রাজীব অবৈধ সম্পদ অর্জন করে থাকলে জবাবদিহিতার আওতায় আসবে। রাজীবের নামে বেনামে পাহাড় সম সম্পদ ও ত্রাসের অনুসন্ধানের রিপোর্ট দেশ টিভিতে প্রচার হলে রোববার চ্যানেলটিকে এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দুর্নীতি দমন কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ড বিষয়টি খতিয়ে দেখবে বলেও জানান তিনি। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। সাভারে ভয়ঙ্কর ত্রাসের রাজত্ব কায়েম করে নামে বেনামে উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের বিপুল পরিমাণ সম্পদ অর্জন নিয়ে সম্প্রতি দেশ টিভিতে প্রচারিত হয় ধারাবাহিক রিপোর্ট। বিষয়টি রোববার স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের নজরে আনলে দেশ টিভিকে জানান অনিয়মকারী জনপ্রতিনিধি যেই হন না কেন আইন অনুযায়ী বিচারের আওতায় আসবেন। সাভারের উপজেলা চেয়ারম্যান নিয়ে রাজীব যার সম্পদের পরিমাণ তুলনায় অনেক বেশি সম্পদগুলো দখলের মাধ্যমে মালিক হয়েছে। এই সম্পদের তথ্য গোপন করা অথবা অবৈধ সম্পদ অর্জন করা, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রের একটি ব্যবস্থাপনা আছে। সেই ব্যবস্থাপনায় আমি যে হই না কেন, আমার পরিচয় যাই হোক না কেন, আর তিনি যদি অনিয়ম করেন তাহলে সে অনিয়মের জন্য ওনাকে ওই পরিস্থিতিতে মোকাবিলা করতে হবে। এই সময় মন্ত্রী জানান সম্পদ গোপন সহ এমন অনিয়ম প্রতিরোধে দুদক ব্যবস্থা নিতে পারে। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ আছে, দুদক আছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এগুলো মানুষের যে সমস্ত তথ্য গোপন করা এগুলোর জন্য দায়ী, তাদেরকে জবাবদিহি করার ব্যবস্থাপনা আছে। অনেকগুলো কাঠামো আছে, ব্যবস্থাপনা আছে, সেই ব্যবস্থা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। এর আগে গত 3 দিন ধরেই দেশ টিভিতে ধারাবাহিকভাবে প্রচারিত হয় সাভারে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত উপজেলা চেয়ারম্যান রাজীবের ত্রাস ও নানা কর্মকাণ্ডের ফিরিস্তি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে বিষয়টি দুদকের অনুসন্ধান করা উচিত। ইতিমধ্যেই যে আমাদের দুর্নীতির যে অনিয়ম এবং অপশাসনের সংস্কৃতি আমরা ডুবে আছে, এটা কিন্তু আরো ঘনীভূত হবে। কোনো অপরাধকে যখন আপনার বিচারহীনতা ভোগ করার সুযোগ তৈরি করে দেওয়া হবে, সেই অপরাধ বাড়তে থাকবে, বিকশিত হতে থাকবে, এরকম ডালপালা আরো বিকশিত হবে, সেটাই হচ্ছে। এক রিটে রাজীব ও তার ছোট ভাই তেঁতুলছড়া ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল আলম সমরের 2000 কোটি টাকার সম্পদ অনুসন্ধানে সম্প্রতি দুদককে নির্দেশনাও দিয়েছে উচ্চ আদালত। সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও তার ছোট ভাই তেঁতুলছড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর সহ তাদের পরিবারের বেশিরভাগ মানুষ গত 12 বছরে সম্পদ গড়েছেন কয়েক হাজার কোটি টাকার। শুধু তাই নয়, তাদের ক্যাডার বাহিনী ও ত্রাসের রাজত্বে তটস্থ সাভারের সাধারণ মানুষও। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় মাছ আহরণে 65 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে রোববার মধ্যরাত থেকে। এতে বিপাকে পড়েছেন জেলেরা। ঋণের বোঝা এবং ধার দেনায় জর্জরিত হয়ে দীর্ঘদিন কর্মহীন সময় পার করবেন তারা। সরকার এই 65 দিনের অবরোধের জন্য জেলে প্রতি 56 কেজি করে চাল বরাদ্দ করেছে। তবে নিষেধাজ্ঞার সুযোগে পার্শ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে ইলিশ শিকার করে বলে দাবি জেলেদের। কক্সবাজার থেকে সৌরভ দেবের প্রতিবেদনও আরও জানাচ্ছেন শুভশ্রী রায়। মা মাছে প্রযোজন নির্বিঘ্ন করতে মৌসুম ধরে 65 দিনের নিষেধাজ্ঞা জারি হলো সাগরে। 20 মে থেকে মাছ ধরার উপর শুরু হলো এই নিষেধাজ্ঞা।
মৎস্য অধিদপ্তর বলছে সাগরে মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য এই নিষেধাজ্ঞা। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে পিক আবার প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ে, কিন্তু এবার বৃষ্টিটা দেরি হওয়ার কারণে সাগরের উষ্ণতাটা বেড়ে গেছে এবং প্রচুর জেলিফিশের আধিক্য বেড়ে যাওয়ার কারণে তারা ওই সিজনে মাছ ধরতে পারে না। এখন বৃষ্টি হওয়ার কারণে তাদের কিছু মাছ ধরা পড়ছে, কিন্তু এখন যেহেতু মাছের বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে, ডিম ছাড়ার সময় হয়েছে, এক্ষেত্রে তাদের এটা মানতে হবে আর কি। নিষেধাজ্ঞার সময় মাছ আহরণে বিরত থাকা মৎস্যজীবীদের সহায়তা হিসেবে দেওয়া হবে ভিজিএফ চাল। সরকারের তালিকাভুক্ত যারা জেলে রয়েছে তাদের সবাই ভিজিএফ এর যে সুবিধা, সবাই সেই পরিমাণ তারা চাল পাবে 65 দিনের জন্য। তারা ধৈর্য সহকারে ব্যান্ড্রিটা যদি তারা মানে এবং কোনোভাবে অনিয়ম করে মাছ ধরতে না যায়, তাহলে সেই সুফলটা তারা ভোগ করবে। আমরা আশা করছি তাদের যে কষ্ট সেটা তারা কাটিয়ে উঠতে পারবে। অন্যদিকে জেলেরা জানান, গেল এপ্রিল মাস জুড়ে গভীর সাগরে জাল ফেললেও মিলছে না সামুদ্রিক মাছ, ফলে শূন্য ট্রলার নিয়ে সাগর থেকে ফিরতে হয় তাদের। তীব্র দাবদাহের সাথে বৃষ্টি না হয় সাগরে মাছ না পেয়ে হতাশ অনেক জেলেরা। তাই এর মধ্যে 65 দিনের নিষেধাজ্ঞা আসায় চরম দুশ্চিন্তায় তারা। আমাদের চলতে ফিরতে অনেক কষ্ট হয়ে যায়। আমরা সাগর থেকে মাছ ধরে আমাদের ছেলে মেয়ে মা বাবাকে আমরা চালাতে পারি, যে তাদেরকে খাদ্য দিতে পারি। যদি 65 দিন বন্ধ দেয় তাহলে আমাদের আর মাছ ধরা যাবে না। প্রতি বছর এই সময় সাগরে ডিম ছাড়ে মাছ, তাই সমুদ্রে মাছের উৎপাদন বাড়াতে গত কয়েক বছর ধরে এই সময় সরকার মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করে আসছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। আজ থেকে শুরু হয়েছে সাগরে ইলিশ মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা। বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, এই যে নিষেধাজ্ঞা দেওয়া হলো, এর কারণে জেলেদের কর্মসংস্থানের কি হবে এবং এতে করে তাদের জনজীবনে কেমন প্রভাব পড়ছে? আসলে আপনি জানেন যে বিগত বছরের ন্যায় এবারও কিন্তু মধ্যরাত থেকেই 65 দিনের যে নিষেধাজ্ঞা সাগর এবং উপকূলবর্তী যে জলরাশি, সেখানে সকল ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা কিন্তু বলবৎ হয়েছে। এবং আমরা যেটা দেখেছি আসলে যে সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে আসলে প্রচুর পরিমাণে মাছ ধরার ট্রলার কিন্তু সকালে বরিশালের পোর্ট রোড, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে আসে স্বাভাবিক সময়, কিন্তু আজ কিন্তু সেগুলো আসা বন্ধ রয়েছে। এটার প্রধান কারণ হচ্ছে যে সমুদ্রের জলরাশিতে যে মাছ আছে এবং যেগুলো আসলে পোনা আছে, সেগুলো যেন বৃদ্ধি পেতে পারে এবং একই সাথে সামুদ্রিক মাছগুলো আসলে প্রজনন বৃদ্ধি পায়। সেই উদ্দেশ্যে কিন্তু আসলে 2015 সাল থেকে প্রতি বছরই আসলে এই 20 মে থেকে শুরু করে 65 দিনের যে নিষেধাজ্ঞা, আমরা কিন্তু এই ব্যাপারে জেলে সম্প্রদায় যারা আছে তাদের সাথে কথা বলেছি। তারা একটা দিক আমাদের কাছে তুলে ধরলো। তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে মাত্র 20 দিন আগেই কিন্তু যে ইলিশের অভয়াশ্রম যেগুলো আছে বাংলাদেশের নদীতে, সেই জায়গাগুলোতে কিন্তু সকল ধরনের মাছ ধরা বন্ধ ছিল প্রায় 2 মাস। তো সেই 2 মাসের পরেই হচ্ছে এই 20 দিনের একটা যে সময়, 20 দিন তারা মাছ ধরার একটা সুযোগ পেয়েছিল এবং তারপরেই আবার একটা নিষেধাজ্ঞায় চলে যাচ্ছে। আপনি জানেন যে বরিশাল কিন্তু বঙ্গোপসাগরের খুবই কাছের একটা জায়গা এবং নদী বিধৌত অঞ্চল। এই অঞ্চলে একটা বৃহৎ সংখ্যক মানুষ কিন্তু আসলে মৎস্য শিকারের সাথে আসলে তারা জড়িত। তারা আমাদেরকে বিশেষভাবে যেটা জানিয়েছে যে এই 20 দিনের থেকে কিন্তু তারা নদ নদীতে খুব একটা বেশি মাছ পায়নি। তো এখন তারা আসলে এই মৌসুমে আকাঙ্ক্ষায় ছিল যে সামুদ্রিক মাছগুলো ধরবে, কিন্তু এই প্রায় 2 মাসের বেশি সময়ের নিষেধাজ্ঞায় তারা এক প্রকার আসলে একটা বেকারত্বের দিকে ধাবিত হচ্ছে। একই সাথে তারা ধাবিত হচ্ছে কিন্তু একটা অনিশ্চয়তার। তবে মৎস্য অধিদপ্তর থেকে আমাদেরকে জানিয়েছে যে এই বেকার জেলেদের জন্য কিন্তু 86 কেজি চাল বরাদ্দের ব্যবস্থা করেছে তারা, এবং সেই চালগুলো আসলে নিবন্ধিত যে জেলে আছে, বিশেষ করে বরিশালে 1,46,029 জন সমুদ্রগামী জেলে আছে, তাদেরকে আসলে দেওয়া হবে। এই ছিল বরিশাল পোর্ট থেকে আমার কাছে এই নিষেধাজ্ঞার ব্যাপারে সর্বশেষ খবর। করেন শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। সংবাদ সকালে আরো থাকছে। From those looking on, who know the job is surely done now, as John Brooks blows the final whistle, and Manchester City are the Premier League champions.
প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামকে হারিয়ে 4 বারের শিরোপা ঘরে তুলল ম্যানচেস্টার সিটি। ইতিহাস গড়ল গার্দিওলার দল। পার্ল রিভার আমাদের বুড়িগঙ্গার মতো নদী। সেই নদীকে ঘিরে পুরো এলাকায় পরিণত হয়েছে পর্যটন নগরীতে। স্থানীয় দেশটির বিভিন্ন অঞ্চলের মানুষের পাশাপাশি বিদেশিরাও একটু শান্তির জন্য ছুটে যান পার্ল রিভারে। বিকেল থেকে রাত 10টা পর্যন্ত ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এলাকাটি। চীন সরকার নানামুখী উদ্যোগে কলকারখানার দূষণে মৃতপ্রায় নদী ফিরে পেয়েছে নতুন প্রাণ। চীন থেকে ফিরে পার্ল রিভারের গল্প শোনাবেন মহিউদ্দিন আহমেদ। চীনের বড় নদীগুলোর মধ্যে পার্ল রিভারের অবস্থান তৃতীয়। নদীর যৌবনকালে ছিল স্রোত, ছিল ঢেউ। নদীর মাঝখানে থাকা একটি পাথরকে দূর থেকে দেখতে মনে হতো মুক্তা। এমন আলোচনার মধ্য দিয়ে নদীর নামকরণ করা হয়ে যায় পার্ল রিভার। নদীকে ঘিরে দেশটির উত্তরাঞ্চলে গড়ে ওঠে ব্যবসা বাণিজ্য। কলকারখানার পানি আর দূষণে বদলে যায় নদীর চরিত্র। আমাদের বুড়িগঙ্গার মতো হয়েছিল পানি। চীন সরকার নদীকে রক্ষা করার পাশাপাশি পার্ল রিভারের দুই পাশকে তৈরি করেন দর্শনীয় করে। নদীর পানির মান ধরে রাখতে এখনো কঠোর দেশটির সরকার। নদী রক্ষণাবেক্ষণে থাকা কর্মকর্তাদের প্রতি বছর এই পার্ল রিভারে সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে হয়। বিকেল থেকে পর্যটকদের ঢল নামে পার্ল রিভারে। নদীর মাছ দিয়ে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয় রিভার ক্রুজের। ক্রুজে চড়ে নয়ন অভিরাম শহর দেখতে পারেন দর্শনার্থীরা। রাতের পার্ল রিভার পর্যটকদের কাছে ধরা দেয় ভিন্ন রূপে। চোখের পলকে বদলে যায় দুই পাশের আকাশচুম্বী ভবনগুলোর রং। স্থানীয়রা জানান, শুধু তাদের কাছে নয়, বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের কাছেও আকর্ষণীয় পার্ল রিভার। খুবই চমৎকার দৃশ্য। এখান থেকে ক্যান্টন টাওয়ার দেখা যায়। সময়টি উপভোগ করার মতো। স্থানীয়রা নাইট ক্রুজে ভ্রমণ উপভোগ করে। আমি প্রথমবার গুয়াংজুতে ঘুরতে এসেছি। এসে খুবই ভালো লেগেছে আমার। সুযোগ পেলে আবারও আসব। নদীর দুই পাশে নানা বয়সীদের খেলাধুলার পাশাপাশি নদীর পাশে নির্মাণ করা হয়েছে বিশ্বের তৃতীয় উঁচু ভবন ক্যান্টন টাওয়ার। এই পার্ল রিভারের সৌন্দর্য দেখতে প্রতিদিন ছুটে আসেন হাজার হাজার পর্যটক। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা।